মাস্টার প্ল্যান কি? বাংলাদেশের রাজনীতিতে আগামী 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন হতে যাচ্ছে, কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন যে এই নির্বাচন নিয়ে ঢাকা যতটা উত্তাল তার চেয়েও বেশি তীক্ষ্ণ নজর রাখছে প্রতিবেশী দেশ ভারত। দিল্লিতে এখন আলোচনা একটাই, 1.5 দশক পর বাংলাদেশে এমন এক সরকার আসতে চলেছে যেখানে তাদের পুরনো বন্ধু আওয়ামী লীগ নেই। অনেকে ভাবছেন ভারত কি তবে চিন্তিত? উত্তর হ্যাঁ এবং না। বিএনপির সাথে দূরত্ব কমিয়ে আনা, জামাতের সাথে গোপন বৈঠক আর উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা, এই ত্রিমুখী সমীকরণে ভারত আসলে কি চাইছে? বিবিসি বাংলার দিল্লি প্রতিনিধি শুভজ্যোতি ঘোষের বিশেষ বিশ্লেষণ থেকে আজ আমরা জানব দিল্লির অন্দরমহলে এই নির্বাচন নিয়ে ঠিক কি চলছে। বিগত 18 বছর ভারত বাংলাদেশে একটি পরিচিত মুখ দেখে অভ্যস্ত ছিল, আর সেটি হচ্ছে শেখ হাসিনা। কিন্তু 2024-এর অগাস্টের গণ অভ্যুত্থান সব বদলে দিয়েছে। দিল্লি এখন স্বীকার করে নিয়েছে যে আওয়ামী লীগ আপাতত ক্ষমতার দৃশ্যপটে নেই। ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাসের মতে ভারত এখন বাংলাদেশে যে কোনো মূল্যে স্থিতিশীলতা চায়। ভারতের পররাষ্ট্র নীতিতে এখন ব্যক্তি বা দল নয়, বরং রাষ্ট্রীয় স্থিতিশীলতা প্রাধান্য পাচ্ছে। ভারত এখন এই নতুন বাস্তবতার সাথে মানিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। একসময় বিএনপিকে মনে করা হতো ভারত বিরোধী রাজনীতির কেন্দ্রবিন্দু, কিন্তু 2026-এর এই সময়ে দাঁড়িয়ে ভারতের থিঙ্ক ট্যাঙ্করা কি বলছেন? ওফি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীপর্ণা পাঠকের মতে ভারতের কাছে এখন অপশন কম, তাই তারা বিএনপির ওপর এনার্জি ইনভেস্ট করছে। মজার ব্যাপার হলো 2025-এর মাঝামাঝি থেকে বিএনপি জামাতের সাথে যে দূরত্ব বজায় রেখেছে তা দিল্লিকে আশ্বস্ত করেছে। খালেদা জিয়ার অসুস্থতা ও মৃত্যু পরবর্তী সময়ে নরেন্দ্র মোদীর শোক বার্তা ছিল একটি বড় রাজনৈতিক সংকেত। ভারত এখন বিএনপিকে একটি স্টেবল শক্তি হিসেবে দেখছে। জামাতে ইসলামের রেড লাইন কি মুছে যাচ্ছে? এই পয়েন্টটি সবচেয়ে চমকপ্রদ। যে জামাতকে ভারত সব সময় রেড লাইন বা নিষিদ্ধ অঞ্চল মনে করত, তাদের সাথেও কি এখন তলে তলে কথা হচ্ছে? আইডিএস এর সিনিয়র ফেলো শ্রুতি পট্টনায়ক জানাচ্ছেন জামাতের সঙ্গে ভারতের কর্মকর্তা পর্যায়ে যোগাযোগ স্থাপিত হয়েছে। এমনকি জামাতের আমির শফিকুর রহমান নিজেই দাবি করেছেন ভারতীয় কূটনীতিকের সাথে তার সাক্ষাতের কথা। ভারত এখন আর কোনো পক্ষকে বাদ দিতে চাইছে না। রিভা গাঙ্গুলি দাসের ভাষায় প্রতিবেশীকে তো আর পাল্টানো যাবে না, তাই বিজনেস তো করতেই হবে। পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের প্রধান দুশ্চিন্তা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা। সবকিছুর ঊর্ধ্বে ভারতের একটি শর্ত, নিরাপত্তা। শেখ হাসিনার আমলে উত্তর পূর্ব ভারতের বিদ্রোহীরা বাংলাদেশে আশ্রয় পায়নি, উল্টো অনুপ চাটিয়া বা অরবিন্দ রাজখোয়াদের ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল। দিল্লি স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে ঢাকায় যে সরকারি আসুক, ভারতের 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না। শ্রুতি পট্টনায়ক স্পষ্ট বলছেন, আপনারা পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়ান বা যা খুশি করুন, কিন্তু সেটা যেন ভারতের নিরাপত্তা বিনিময় না হয়। সাবেক রাষ্ট্রদূত সৈমেন রায়ের মতে ভারত এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। শিলিগুড়ি থেকে মিজোরাম পর্যন্ত ভারত সামরিকভাবে এতটাই প্রস্তুত যে আগের মতো নিরাপত্তা ঝুঁকি এখন আর নেই। সুতরাং আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, শুধু সেটি বাংলাদেশের জন্য নয়, ভারতের পররাষ্ট্র নীতির জন্য একটি অ্যাসিড টেস্ট। ভারত এবার নির্বাচনে নাক গলানোর অভিযোগ থেকে দূরে থাকতে চেয়েছে। তারা অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছিল, কিন্তু আওয়ামী লীগ যখন মাঠ থেকে ছেটকে গেল, তখনও ভারত বলেছে যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। দিল্লির এখন একমাত্র চাওয়া একটি নির্বাচিত সরকার আসুক, যার জনগণের ম্যান্ডেট আছে এবং যারা এই অঞ্চলের শান্তি বজায় রাখবে।
এখন দেখার বিষয় বাংলাদেশের ক্ষমতার মসনদে দুদিন পরে যে নির্বাচনটা হতে যাচ্ছে 10-11 মাঝখানে একদিন, দ্বিতীয় দিনে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনে কে ক্ষমতায় আসে, বিএনপি নাকি জামাত এবং নাকি যৌথ, এগুলো দেখতে হলে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে এবং ভারতের কূটনৈতিক সমীকরণ সামনের দিনগুলোতে কি হয় সেটিও আমরা দেখবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করে আছি। আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্ত। যেই সেনাবাহিনী এবং সেনাপ্রধান সম্পর্কে পরিচিত ব্যক্তিবর্গের, বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের এমন সব অসম্মানজনক অশালীন উক্তি ভাইরাল রিল হয়েছে গত 18 মাসে এবং সেনাপ্রধান সেনাবাহিনীর কোনো টনক নড়ে নাই, তারা হঠাৎ করে তাদের অপমান হয়েছে বলে সাংবাদিকদের তুলে নিয়ে গেছেন, ব্যাপারটার এমন সরল ব্যাখ্যা করা কঠিন। নিশ্চিতভাবেই তারা ভয় দেখাতে চেয়েছেন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে প্রতিক্রিয়াহীন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তাকে নাকি বাংলাদেশ টাইমস নামের এক সংবাদ মাধ্যম এমন অপমানের ব্যবস্থা করেছেন যে তিনি 20-30 জন সেনা সদস্য পাঠিয়ে বাংলাদেশ টাইমসে সেই সময়টায় কর্মরত, শনিবার রাতে কর্মরত 21 জন সাংবাদিককে ধরে নিয়ে একেবারে উত্তরা সেনা ক্যাম্পে নিয়ে গেছেন। মানে বাংলাদেশের ইতিহাসে ওয়াকারুজ্জামানের মতো সেনাপ্রধান পাওয়া, যাকে কিনা সবাই যাচ্ছে তাই বলছেন, জনসভায় বলছেন, মাসের পর মাস ধরে বলছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছেন, মানে তাকে ক্যান্টনমেন্ট থেকে বের করে আনার হুমকি দিচ্ছেন, রাজপথে বিচার করার হুমকি চলছে। বাংলাদেশের রাজনৈতিক নেতারা, যেমন ধরেন ব্যারিস্টার ফুয়াদ, ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবেন বলে ভাইরাল হচ্ছেন। হাসনাত আব্দুল্লাহ সেনাপ্রধান ভারতের প্ল্যান বাস্তবায়ন করতে চাইছেন, এই কথা 2025-এর মার্চে তার ফেসবুকে লিখে ফাঁস করে দিয়ে যে সেনাপ্রধান প্রায়শই তাকে ডেকে নিয়ে যান সেনা সদর দফতরে আর ভারতের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেন, এমন কথা ফাঁস করে দিয়ে রাজপথে দিনের পর দিন লাগাতার ওয়াকার না হাসনাত এমন স্লোগানের ব্যবস্থা করেছেন। বাংলাদেশে মন্ত্রী পদমর্যাদায় আসীন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এমন স্ট্যাটাস দিয়েছেন একাধিকবার যে বাংলাদেশের উত্তরপাড়া মানে ক্যান্টনমেন্টের সঙ্গে দিল্লির একটা সমঝোতা হয়ে গেছে। এসব কোনো কথায় কখনো কোনো মানে গায়ে মাখতে দেখা যায় নাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। ইতিহাসের মধ্যে এমন করে না কো ফোসফাস মানে না কো ঢুসঢাস সেনাপ্রধান পাওয়া এক বিরল ঘটনা বটে। তার অধীনে সেনাবাহিনীরও দশা হয়েছে এমন যে রাস্তায় 10 জন একত্র হয়ে ভুয়া বলে তাড়া করলেই এক প্লাটুন সৈন্য কোনো রকমে তড়িঘড়ি করে সেনাবাহিনীর গাড়িতে উঠে নিরাপদ আশ্রয়ে ছুটে পালিয়ে যায়। তো এহেন সেনাপ্রধান খুঁজে বের করেছেন যে একেবারে তেড়ে মেরে ডান্ডা করে দিতে হবে ঠান্ডা বাংলাদেশের সাংবাদিক বাহিনীকে, যেই সাংবাদিকদের তিনি একেবারে কখনো কোনোভাবে রক্ষা করার কোনো চেষ্টা করেন নাই। 5ই আগস্টের পর লাগাতার বাংলাদেশে 71, সময় সহ ফ্যাসিবাদের দোসর যত সংবাদ মাধ্যম ছিল সব সংবাদ মাধ্যমে বিপ্লবী জনতা ঢুকেছে, ভেঙেছে, আগুন দিয়েছে, ওসব তো কোনো খবরও হয় নাই। এবং তারপর কখনো হাদির ইনকিলাব মঞ্চ, কখনো জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, মানে যখন যে নামে ইচ্ছা নাম দিয়ে মব বাহিনী ঢুকেছে, সংবাদ মাধ্যমের একেবারে শীর্ষ পদ থেকে কর্মী বাহিনী পর্যন্ত সকলের চাকরি খেয়ে নতুন তাদের পছন্দ মতো ব্যক্তিদের নিয়োগ দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহরা ঘোষণা দিয়ে এসব কাজ তো করেছেনই। সেনাবাহিনীর কোনো কিছুতে কোনো বিকার দেখা যায় নাই। সর্বশেষ ডিসেম্বর মাসে সংবাদ মাধ্যমের একেবারে মানে ভিত নাড়িয়ে দিতে বাংলাদেশের সর্ববৃহৎ যে দুটো সংবাদ মাধ্যম এবং সবচেয়ে প্রভাবশালী, এমনকি ডক্টর ইউনূসের একেবারে ঘনিষ্ঠতম যে 2 সংবাদ মাধ্যম মতিউর রহমান মাহফুজা নামের প্রথম আলো আর ডেইলি স্টারে হাদির মৃত্যুর পর বিক্ষুব্ধ জনতা গিয়ে রাতের বেলায় ঘন্টার পর ঘন্টা ভেঙেছে, তাদের সাংবাদিকদের, সংবাদকর্মীদের আটকে রেখেছে, আগুন ধরিয়ে দিয়েছে ভেতরে কর্মীরা থাকা অবস্থায়, কিন্তু সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। ঘন্টার পর ঘন্টা এই তাণ্ডব চলেছে, সেনাবাহিনী যায়নি। কিন্তু সেনাবাহিনীর ভীষণ
গায়ে লেগে গেছে বাংলাদেশ টাইমস নামের কোনো এক অনলাইন পত্রিকা, নতুন অনলাইন পত্রিকা, তাদের কোনো এক খবরে, যে খবর কোন খবর সেটা 2 দিন 3 দিন পার হয়ে যাচ্ছে, না সরকার, না সেনাপ্রধান, না তার সেনাবাহিনী কেউ জানান দিতে পারছেন না যে কি সেই বিষয়টা, যা হলে সত্যি এহেন সেনাবাহিনী আর এহেন সেনাপ্রধানেরও গায়ে অপমান লেগেছে এবং তারা সেনা দল পাঠিয়ে শনিবার দিন রাত 10টার পরে একটা নিউজ রুমে পূর্ণাঙ্গভাবে তখন কাজ চলছে পুরোদমে, সেনাবাহিনীর সদস্যরা ঢুকেছেন, ঢুকে হুড়মুড় করে তারা নাকি টেবিল থেকে সাংবাদিকদের হারিয়াপ হারিয়াপ বলে তুলেছেন, তুলে তাদের দলবদ্ধ করেছেন, করে ওই ফ্লোর থেকে বের করে এনে সেনাবাহিনীর গাড়িতে উঠিয়েছেন, গাড়িতে উঠিয়ে উত্তরা ক্যাম্পে নিয়ে গেছেন। বাংলাদেশ টাইমস বলতেই হবে সাহসী সংবাদ মাধ্যম।